স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে প্রথম বিষয় ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আর থাকবে আফ্রিকা মহাদেশ। অর্থাৎ এই চারটি বিষয় তোমাদের কিন্তু থাকবে: ভূমিরূপ, নদী, শিলামাটি ও আফ্রিকা মহাদেশ। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে, স্তূপ পর্বতে, আগ্নেয় পর্বতে না ক্ষয়জাত পর্বতে। উত্তর হবে স্তূপ পর্বতে। প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী, সাতপুরা, হিমালয় না ফুজিয়ামা। উত্তর হবে আরাবল্লী। প্রশ্ন, বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, অ্যামাজন, ভাগীরথী, হুগলি, ইয়াংসে কিয়াং। উত্তর হবে অ্যামাজন। প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ না বদ্বীপ। উত্তর হবে জলপ্রপাত। প্রশ্ন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টাজাইট, চুনাপাথর। উত্তর হবে চুনাপাথর। প্রশ্ন, সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি না এঁটেল মাটি। উত্তর হবে এঁটেল মাটি। প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 54টি, 56টি, 60টি না 65টি। উত্তর হবে 56টি। প্রশ্ন, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ না পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। উত্তর হবে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দুয়ে দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। উত্তর হবে আরাবল্লী। প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর হবে সাতপুরা। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর হবে লুনি। প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোয়াব, মোহনা, ধারণ অববাহিকা। উত্তর হবে দোয়াব। প্রশ্ন, বিখ্যাত তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? উত্তর লিখবে মার্বেল পাথর। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? উত্তর হবে আফ্রিকার সাহারা মরুভূমি। প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো। এর উচ্চতা হচ্ছে 5895 মিটার। পরে হচ্ছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর লিখবে ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তরঙ্গারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ, এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? প্রবল মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন এবং সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতি সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ, ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। পরে হচ্ছে জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। বলছে রেগোলিত কাকে বলে? উত্তর লিখবে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার ওপর অথবা অন্যত্র চলে গিয়ে ওই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিত বলে। বলছে হামাদা ওয়াদি কাকে বলে? তো লিখবে যেসব অঞ্চল শক্ত পাথরের ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম,
কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? উত্তর লিখবে ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্তনোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলি রাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। পর হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে? উত্তর লিখবে নদীর বাঁকে একদিকে জলস্রোত বেশি থাকে আর তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। বলছে মাটি কীভাবে সৃষ্টি হতে লিখবে মাটি সৃষ্টিকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়। এক, মাটির দানা সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ। প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। সময় সাপেক্ষ। ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটির সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য। ভালো করে দেখে নাও পয়েন্টগুলো পরপর। পর হচ্ছে মিশরকে নীলনদের দান বলে কেন? তো লিখবে নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। একথা মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ করো। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। 4 নম্বর, অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। 1, ভঙ্গিল পর্বত। পাললিক শিলায় ভাঁজ পড়ে বহুদূর বিস্তৃত যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: ভারতের হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি। স্তূপ পর্বত। শিলায় ফাটল ও চ্যুতির ফলে চ্যাপ্টা চূড়াবিষ্ট অল্প দূর বিস্তৃত যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ: ভারতের সাতপুরা, ইউরোপের ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা লাভা রূপে নির্গত হয়ে সঞ্চয়ের ফলে শঙ্কু আকৃতির জ্বালামুখযুক্ত অল্প বিস্তৃত যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। উদাহরণ: ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়ান প্রভৃতি। প্রজেক্ট ক্ষয়জাত পর্বত। প্রাচীন কোনো পর্বত বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয়ের প্রভাবে বহু বছর ধরে উচ্চতা হ্রাসপ্রাপ্ত হয়ে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। উদাহরণ: ভারতের আরাবল্লী, উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান প্রভৃতি হলো ক্ষয়জাত পর্বত। মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। 5টি নিয়ন্ত্রক। 1 দিয়ে পয়েন্ট করবে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর, তবে জলবায়ু উদ্ভিদও মাটি তৈরিকে প্রভাবিত করে। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। এটা উষ্ণ হবে। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। জীবজগৎ। জীব ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। সময়। মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো।
পরে হচ্ছে নদী কী কী কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো। নদী প্রধানত 3 প্রকার কাজ করে: ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। নদীও মূলত বয়ে যাওয়া জলধারা। নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সব চূর্ণ করে এগিয়ে চলে, এটাই নদীর ক্ষয় কাজ। পয়েন্ট করবে, এই সব নুড়ি, কাঁকড়, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, এটাই নদীর বহন কাজ। আবার কোথাও স্রোত কমে গেলে ওই সব পদার্থগুলো নদীর পাশে বা নদী খাতের মধ্যে জমা হতে থাকে, এটাই নদীর সঞ্চয় কাজ। নদী এই 3 প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির ওপর। নদীতে জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদী শক্তি পায়। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি করে ক্ষয় আর বহন কাজ করে, আবার নদীর শক্তি কমে গেলে নদী বেশি সঞ্চয় করে। পরে হচ্ছে আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি, ভেল তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। পয়েন্ট করবে সাভানা তৃণভূমি। ভালো করে দেখে আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমার কিন্তু অবশ্যই ভিডিওটা থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।